আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ফিজিক্স সাইকেল 2 এর কাজ ক্ষমতা শক্তির ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা কে কে ক্লাস করছো আমার সাথে কমেন্টে জানিয়ে দিতে পারো। আমরা আজকে কাজ ক্ষমতা শক্তির লেকচার 1 নিয়ে হাজির হয়েছি। লেকচার 1 এ মূলত আমরা কাজ সম্পর্কে বেসিক কিছু আইডিয়া পাবো, তারপরে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ নিয়ে বেসিক কিছু আইডিয়া পাবো এবং সেখান থেকে কিছু প্র্যাকটিস করব। চলো তাহলে আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে প্রথমে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কাজ বলতে কি বুঝো। তোমরা মোটামুটি সবাই জানো, 9-10 এ অলরেডি তোমরা এই বিষয় নিয়ে শিখেছো যে কাজ বলতে আমরা বুঝে নিই কি বলতো, কোন একটা বস্তুকে আমরা যখন বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে বস্তুর যদি বলের দিকে সরণ থাকে বা সরণের উপাংশ থাকে তখন তার নাম হয়ে যাবে কি বলতো, ওই বল এবং সরণের গুণফলকেই আমরা কাজ বলবো। সাধারণত একটা বস্তুর উপর যদি আমরা এটাকে যদি একটা বস্তু চিন্তা করি, আমরা এটা যদি একটা বস্তু হয়, সেই বস্তুর উপর বাইরে থেকে যদি আমি F পরিমাণ বল প্রয়োগ করি, বস্তু যদি বলের দিকে S পরিমাণ সরণ ঘটে, তবে এই বল এবং সরণ এই দুইটার গুণফলকেই আমরা কাজ বলছি। তাহলে কি পেলাম বাচ্চারা? W = কত? Fs। কিন্তু প্রবলেম হলো কখনো যদি এমন হয় যে বল প্রয়োগ করেছি একদিকে, বস্তু সরে গেছে আরেক দিকে। এমন অনেক সময় হয় না? ব্যাটসম্যান যখন ব্যাট করে, তোমরা খেয়াল করেছো, ব্যাটসম্যান যখন ব্যাট করে তখন ব্যাট একদিকে প্লেস করে কিন্তু বল কোনো কোনায় লেগে অন্যদিকে চলে যায়। তাহলে এরকম যদি হয় যে আমি ফুটবলকে লাথি দিচ্ছি একদিকে কিন্তু ফুটবলটা চলে যাচ্ছে আরেক দিকে, এমন যদি হয়, অর্থাৎ প্রযুক্ত বলের সাথে যদি একটা কোণ করে, আমি যদি একটু দেখাতে চাই তোমাদেরকে, যদি এমন হয় বাচ্চারা, এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর বাইরে থেকে আমি F বল প্রয়োগ করেছি A থেকে B বরাবর, আমি F বল প্রয়োগ করেছি, কিন্তু কোনো একটা দৈব কারণে বস্তুটি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে S দূরত্ব অতিক্রম করে বস্তুটি চলে আসছে মনে করো C বিন্দুতে। তাহলে আমি বল প্রয়োগ করেছি AB বরাবর, কিন্তু বস্তুটি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে কোন দিকে চলে গেছে বলতো? চলে গেছে হচ্ছে AC বরাবর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল কি, বল গুণন বলের দিকে সরণের উপাংশ। কাজের সূত্র কি ছিল? W = যদি কাজ হয়ে থাকে তাহলে কাজের সূত্র ছিল বল গুণন বলের দিকে সরণ। বল গুণন বলের দিকে সরণ। তাহলে বল গুণন বলের দিকে যে সরণ হবে সেটাকেই আমরা কাজ বলছি। তাহলে একটু খেয়াল করে দেখো, কিন্তু এখানে সরণটি কি বল বরাবর হয়েছে? না, অবশ্যই বল বরাবর সরণ হয়নি। তাহলে কোন বরাবর সরণ হয়েছে? তাহলে সরণটা হয়েছে কি বলের সাথে থিটা কোণ করে। তাহলে সেই ক্ষেত্রে বলের বরাবর যদি সরণ চাই তাহলে S cos থিটা দিয়ে আমার কাজ করতে হবে। আমরা জানি যার সাথে কোণ করেছে সেই বরাবর উপাংশ চাইলে সেটা কি হবে বলেন তো? S cos থিটা হবে। তাহলে সেই ক্ষেত্রে বলের মান যদি F হয় এবং বলের দিকে সরণের উপাংশ যদি S cos থিটা হয়, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো থিটা উৎপন্ন করে তাহলে সেই ক্ষেত্রে কি তো কাজ হচ্ছে W = Fs cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি কোনো একটা বস্তুর উপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি এবং সেটা যদি বলের দিকে সরণের উপাংশ থাকে, কোনো একটা বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করি এবং সেটা যদি বলের দিকে সরণের উপাংশ থাকে, তখন তার নাম হয়ে যাবে কি বলতো? Fs cos থিটা। আর যদি এমন হয় যে দিকে বল প্রয়োগ করেছি সেদিকেই সরণ হয়েছে, তখন রেগুলার সূত্র W = Fs। তাহলে এই লাইনটা থেকে আমরা স্পষ্ট একটা আইডিয়া পেলাম তোমাদের জন্য, সেটা হচ্ছে W = যদি আমরা চিন্তা করি Fs cos থিটা, তাহলে AB cos থিটাকে আমরা F.S দিয়ে লিখতে পারি। AB cos থিটাকে আমরা F.S দিয়ে লিখতে পারি। প্রিয় বাচ্চারা, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করি এবং বস্তু যদি বলের দিকে সরণ থাকে, কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, বস্তুর যদি বলের দিকে সরণ থাকে, তাহলে বল এবং সরণের গুণফলকেই কি বলবে বলতো? কাজ বলবে। এবং যেহেতু এটা একটা ডট প্রোডাক্ট, তাইলে আমরা বলতে পারি কি বলতো? W হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা তোমাদের ছোটকালে এরকম একটা প্রশ্নের সম্মুখীন বারবারই হয়েছিলাম যে স্যার, বল হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু কাজ কেন স্কেলার রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু কাজ কেন স্কেলার রাশি? তাহলে আশা করি তোমরা তোমাদের সেই প্রশ্নের আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে গেছো এখন। তখন হয়তো আমরা বলেছিলাম, এখন তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো
যে বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, কিন্তু দুটি ভেক্টর রাশি গুণ করলে সবসময়ই যে ভেক্টর রাশি হবে বিষয়টা কিন্তু তা নয়। কখনো ভেক্টর রাশি হতে পারে, কখনো কি স্কেলার রাশিও হতে পারে। যেহেতু এখানে ডট প্রোডাক্ট হয়েছে সেহেতু এটা একটা কী রাশি বলেন তো? স্কেলার রাশি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন যদি এমন হয় যে একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটা বলের দিকে সামান্য সরে গেল, সামান্যতম সরে গেল, মানে একটা বস্তুর উপর বল ঠিকই প্রয়োগ করলাম কিন্তু সরণের পরিমাণটা ক্ষুদ্র পরিমাণ হলো, তাহলে আসলে আমরা চাচ্ছি তোমাদেরকে ক্যালকুলাসের মাধ্যমে কৃতকাজ। তাহলে এরকম যদি হয় বাচ্চারা, আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছি এবং বস্তু যদি বলের দিকে সামান্য সরে যায়, কোনো একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করেছি, এমন যদি হয় বাচ্চারা যে বস্তুটি বলের দিকে সামান্য সরে গেছে, অর্থাৎ কি বলতো, বল প্রয়োগ হয়েছে কিন্তু সরণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েছে, অর্থাৎ বলের দিকে dx পরিমাণ বা ds পরিমাণ সরণ ঘটেছে, তাহলে যেহেতু সরণ ক্ষুদ্র হয়েছে কৃতকাজ কি আর বৃহৎ হবে? কৃতকাজও ক্ষুদ্র হবে। সেই ক্ষেত্রে ক্যালকুলাস দিয়ে আমরা লিখতে পারি যে dw = কত বলতো? f * dx। dw = f * dx। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বাচ্চারা? সেই ক্ষেত্রে বলতে পারি যদি সম্পূর্ণ কাজ চাই, ঠিক আছে, টোটাল কাজ চাই, অর্থাৎ ক্ষুদ্র থেকেই তো বৃহতের সৃষ্টি, আমরা জানি ক্ষুদ্র কাজ থেকে আমরা যদি বৃহৎ কাজ বের করতে চাই তাহলে তাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ সূত্র আসলো কি? ইন্টিগ্রেশন অফ কত বলতো? এফ ডিএক্স, যেখানে এক্স এর মান x1 থেকে x2 পর্যন্ত, অনেক বইয়ের মধ্যে লেখা আছে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত, অনেক বইয়ের মধ্যে লেখা আছে 0 থেকে x পর্যন্ত। এখানে তোমার মাথার মধ্যে একটা জিনিস খুব একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সেটা হচ্ছে এইখানে বলের যেই মানটা, সেই বলটা দুই ধরনের বল হতে পারে। যদি কোনো কারণে ধ্রুব বল হয়, অর্থাৎ বলের মান অথবা দিক অথবা উভয়ই, বলের মান অথবা দিক অথবা উভয়ই যদি পরিবর্তন হয় সেটা পরিবর্তনশীল বল হবে। কিন্তু যদি এমন হয় বাচ্চারা বলের মান এবং দিক পরিবর্তন হচ্ছে না, তখন এটার নাম হবে ধ্রুব বল। যেমন চিন্তা করে দেখো, তোমার ওজন কোন দিকে কাজ করছে? তুমি বসে আছো, তোমার ওজন নিচে কাজ করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াচ্ছ, তোমার ওজন নিচে কাজ করছে। তোমার ভিতরে যদি কোনো ইনপুট আউটপুট না হয় তাহলে তোমার ওজন সবসময় নিচে এবং ওজনের মানটা সবসময় সেম থাকবে। ফলে এই ওজনটা হচ্ছে তোমার জন্য একটা নির্দিষ্ট স্থানে ধ্রুব বল। কিন্তু একটা স্প্রিংয়ের কথা চিন্তা করো বাচ্চারা, একটা স্প্রিংকে যখন আমি টান দিচ্ছিলাম, স্প্রিংকে যখন বল প্রয়োগ করছিলাম, তখন স্প্রিংকে টান দেওয়ার পরে যখন 10 নিউটন পরিমাণ বল দিয়ে টান দিয়েছি, স্প্রিং যতটুকু প্রসারিত হয়েছে, স্প্রিংকে যখন আমি 20 নিউটন বলে টান দিয়েছি তখন তার থেকে কিন্তু প্রায় দ্বিগুণ প্রসারিত হয়েছে বা আরও বেশি প্রসারিত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে স্প্রিং বলের ক্ষেত্রে ঘটনা কি দাঁড়ালো বলতো? সেই বলটা কি মানের সাথে সরণের একটা কি আছে? সম্পর্ক আছে। বলের মান এবং সরণ কিন্তু কি একই বল দিয়ে ভিন্ন ভিন্ন সরণ করা যায় না। তুমি একটা এম ভরের বস্তুকে mg পরিমাণ বল দিয়েই বস্তুরে 10 মিটার, 20 মিটার, 50 মিটার উপরে উঠাতে পারবে সমবেগে। কিন্তু একটা স্প্রিংকে 10 নিউটন বল দিলে তার প্রসারণ যা হবে, তুমি কখনো এর প্রসারণটা আর বেশি বাড়াতে পারবে না যদি বলের মান না বাড়াও। তাহলে সেই ক্ষেত্রে এই স্প্রিং বলের কি বলতো? স্প্রিং বলটা একটা পরিবর্তনশীল বল। তাহলে একটা যদি ধ্রুব বল আর আরেকটা যদি পরিবর্তনশীল বল হয়, তখন কি হবে বাচ্চারা একটু খেয়াল করো তো। একটা বলের মান ধ্রুব, অর্থাৎ বল যদি ধ্রুবক হয় তাহলে সেই ক্ষেত্রে এই বলের ভিতরে এক্স এর মান নাই, কারণ কি এখানে পরিবর্তনশীলকে যেহেতু ইন্টিগ্রেশন অফ এফ অফ ডিএক্স, তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তনশীল এক্স। তাহলে বলটা যদি ধ্রুবক হয় তাহলে সেই ক্ষেত্রে বলের ভিতরে এক্স নাই, তাহলে তখন ধ্রুব বল দ্বারা কৃতকাজ হয়ে যাবে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স x1 থেকে x2 পর্যন্ত। কিন্তু বলের মানটা যদি পরিবর্তন হয়, অর্থাৎ এখানে পরিবর্তনশীল বলতে বোঝাতে যাচ্ছি বলের মানের ভিতরে এক্স এর মান আছে, অর্থাৎ বল এক্স এর উপর ডিপেন্ড করে, এর মন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো? ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স ডিএক্স এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলের মানের ভিতরে এক্স এর মান আছে, একটু খেয়াল করো, বলের মানের ভিতরে এক্স এর মান আছে, একটু খেয়াল করো, বলের মানের ভিতরে কার মান আছে? এক্স এর মান আছে। তাহলে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই বলটার নাম দিয়েছি আমরা কি বল বলতো? পরিবর্তনশীল বল। এই বলের নাম দিয়েছি
পরিবর্তনশীল বল। এখানে চাইলেই আমি এক্সটাকে বাইরে বের করতে পারবো না, কারণ বলের ভিতরে কি আছে বলতো, এক্সের মান আছে, অর্থাৎ এখানে বলের সমীকরণ বসিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। আর যখন কি বলের মানটা কি ছিল, ধ্রুব বল ছিল, তখন কি করেছিলাম, এফকে বাইরে বের করে দিয়েছিলাম, এক্সকে ইন্টিগ্রেশন করলে ডিএক্সকে করলে এক্স হতো, লিমিটটাকে যখন x1 থেকে x2 করে দিলাম তখন সূত্র কি হয়েছিল, তখন সূত্র হয়েছিল হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এফ ইন্টু x2 মাইনাস x1 অর্থাৎ এফ ইন্টু ডেল এক্স। তার মানে কৃতকাজ যদি ডাব্লিউ হয়ে থাকে বাচ্চারা, সেই ডাব্লিউ মানে হচ্ছে কি বলতো, এফ ইন্টু ডেল এক্স, অর্থাৎ বল এবং সরণের পরিবর্তনের গুণফলটাই হচ্ছে তখন কৃতকাজ। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি তোমরা নাও, যেই বস্তুটা সময়ের সাথে সাথে তার বলের মানটা একই রকম থাকে, সরণের সাথে সাথে বলের মানটা একই রকম থাকে, অর্থাৎ বলের মান তার সরণের উপর নির্ভর না করে, তাহলে সেই ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডেল এক্স। আর যদি কোনো কারণে বলের মানটা সময়ের সাথে অথবা সরণের সাথে অথবা অবস্থানের সাথে পরিবর্তিত হয়, তখন তার সূত্র কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো বাচ্চারা। কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে জানাও, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা একটু এগিয়ে যেতে চাই। তাহলে এই বিষয়টা নিয়েই হয়তোবা আমরা সামনে কথা বলছিলাম, যে স্থির বল বা পরিবর্তনশীল বল। স্থির বল তো একটু আগেই বললাম, আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি তোমাদের কাছে। আচ্ছা, এখানে হুকের সূত্র আছে। একটা স্প্রিং যদি নেই, পরিবর্তনশীল বলের একটা চমৎকার উদাহরণ হচ্ছে একটা স্প্রিং। বাচ্চারা একটু চিন্তা করে বলো, আমার কাছে যদি একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংয়ের উপর যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ করি, স্প্রিং থাকে, স্প্রিংয়ের সাথে যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে কি হবে বলো তো, স্প্রিংটা বলের সাথে সাথে প্রসারিত হবে। বোঝার চেষ্টা করো বাচ্চারা, একটা স্প্রিংয়ের উপর যখন বাইরে থেকে বল প্রয়োগ করব, স্প্রিংটা বলের সাথে সাথে কি হবে বলো তো, প্রসারিত হবে। তাহলে যদি বলের সাথে সাথে প্রসারিত হয়, তাহলে আমরা দেখেছি যে এই স্প্রিংয়ের উপর যখন ছেড়ে দিব, স্প্রিং প্রসারিত হলো, বল প্রয়োগ করলাম, স্প্রিং প্রসারিত হলো। স্প্রিংটাকে যখন ছেড়ে দিব তখন সে কি করবে, বিপরীত দিকে, অর্থাৎ কি বলতো, সাম্যাবস্থার অভিমুখে চলে আসবে। তাহলে এই যে বলটা হইলো, এই বলটার নাম দিয়েছি আমরা কি বলতো, এটা হচ্ছে প্রযুক্ত বল। আর এই এফ প্রাইমটা, যার কারণে স্প্রিংয়ের বিকৃতিটা আবার আগের অবস্থায় চলে আসার চেষ্টা করছে, সেটার নাম দিয়েছি আমরা কি বলতো, প্রত্যয়নী বল। তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল। আশা করছি বোর্ডের লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আবার এইটাকে নাম দিয়েছি আমরা প্রত্যয়নী বল বা পূর্বের অবস্থায় ফিরে আসার বল। যেহেতু স্প্রিংয়ের মধ্যে এই জিনিসটা ভালো করে লক্ষ্য করা যায়, সেহেতু এটাকে আরেকটা ভাষায় নাম দিয়েছি আমরা স্প্রিং বল। তাহলে প্রয়োগ হয়েছে এফ বল, আর বিপরীত দিকে প্রয়োগ হয়েছে এফ প্রাইম বল, এটার নাম প্রত্যয়নী বা স্প্রিং বল। বিজ্ঞানী হুক সুন্দর একটা সূত্র দিয়েছে। বিজ্ঞানী হুক বলেছে, কোনো একটা সিস্টেমে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, কোনো একটা সিস্টেমে যদি, কোনো একটা স্প্রিংয়ে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, তবে স্প্রিংয়ের উপর যে বিকৃতি প্রতিরোধী বল, প্রত্যয়নী বল, স্প্রিং বল কাজ করবে, সেই স্প্রিং বলটা হচ্ছে, যে স্প্রিং বলটা কাজ করবে, সেই স্প্রিং বলটা হচ্ছে তার সংকোচন বা প্রসারণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সংকোচন বা প্রসারণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অর্থাৎ এফ প্রাইম প্রপোর্শনাল কত, মাইনাস এক্স। তাহলে সেই ক্ষেত্রে এফ প্রাইম যদি ইকুয়াল টু দিই আমরা, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস কে এক্স লেখা যায়। এখানে কে এর মানটা হচ্ছে স্প্রিং বল ধ্রুবক বা বল ধ্রুবক, যেটা এখানে আমরা যদি একটু চিন্তা করে দেখি, যে তাইলে সেই ক্ষেত্রে এই এফ এর মানটা কত আসছে, সেই ক্ষেত্রে এফ এর মানটা কত আসছে, সেই ক্ষেত্রে এফ এর মানটা আসছে মাইনাস এফ প্রাইম, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস কে এক্স, অর্থাৎ কে এক্স। তাহলে এইখানের স্প্রিং বলটা হচ্ছে এফ ইকুয়াল টু এফ প্রাইম ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর প্রযুক্ত বলটা হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে সেই ক্ষেত্রে এফ এর সমীকরণের মধ্যে এক্স আছে না নাই, যেহেতু এক্স আছে সেহেতু এটা হচ্ছে কি বলতো, ফাংশন অফ এক্স। একটু আগে আমরা বলেছিলাম না, তোমাদেরকে একটু আগে বলার চেষ্টা করেছিলাম আমরা, যে যদি কখনো হ্যাঁ এফ এর সমীকরণের ভিতরে এক্স থাকে, অর্থাৎ ফাংশন অফ এক্স হয়, সেই ক্ষেত্রে আমরা চাইলেই এফটাকে বাইরে বের করতে পারবো না, সমীকরণ দিয়ে বাইরে বের করতে হবে। তাহলে বিষয়টা এরকমই।
এখানে নতুন একটা টার্ম আমরা পেলাম, সেটা হচ্ছে তোমাদের জন্য বল ধ্রুবক। তোমাদের নতুন যেই টার্মটা আমরা পেলাম সেটার নাম দিয়েছি আমরা বল ধ্রুবক। তাহলে বল ধ্রুবক যদি আমার কাছে এফ হয়, তাহলে সেই কে হয়, তাহলে সেই কে ইকুয়াল টু এফ বাই এক্স। তাহলে এফ এর এককটা হচ্ছে নিউটন, এক্স এর এককটা হচ্ছে মিটার। তাহলে আমরা বল ধ্রুবক কে ইকুয়াল টু কী পেলাম? নিউটন পার মিটার। বল ধ্রুবক কে ইকুয়াল টু কী পেলাম? নিউটন পার মিটার। হোয়ারেস আমরা এখানে নিউটন বলতে বা এক্স বলতে বা কে বলতে আমরা কিভাবে বের করতে পারি একটু দেখো খেয়াল করে। যদি কোনো কারণে এক্স এর মান 1 মিটার হয়, মনে রাখতে হবে এখানে এক্সটা কি? এক্সটা স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। এক্স যদি স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ হয়, তাহলে এখানে কেটা হচ্ছে কি? কেটা হচ্ছে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। আমরা যা বলছিলাম তোমাদেরকে একটু খেয়াল করো বাচ্চারা, যে বিজ্ঞানী হুক আমাদেরকে বলেছে এফ প্রাইম হচ্ছে স্প্রিং বল ধ্রুবক, এফ প্রাইম হচ্ছে স্প্রিং বল আর কে হচ্ছে স্প্রিং বল ধ্রুবক। তাহলে এফ প্রাইম ইকুয়াল টু মাইনাস কে এক্স আর এফ এর মানটা হচ্ছে কে এক্স। তাহলে এখানে এফ জিনিসটা কি? এফ জিনিসটা হচ্ছে প্রযুক্ত বল আর এফ প্রাইম জিনিসটা কি? এফ প্রাইমটা হচ্ছে প্রত্যয়নী বল বা স্প্রিং এর বল। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি তোমাদের সাথে, যে এক্স এর মান যদি 1 মিটার হয়, অর্থাৎ সংকোচন বা প্রসারণ যদি 1 মিটার হয়, তাহলে কে এর মানটা হয় এফ এর সমান। তার মানে খুব চমৎকারভাবে আমরা এটার সংজ্ঞা দিতে পারি যে একক পরিমাণ স্প্রিংয়ের একক পরিমাণ সংকোচন বা প্রসারণের জন্য যে বল প্রয়োগ করতে হয় বা যে প্রত্যয়নী বল পাওয়া যায় তাকে স্প্রিং বল ধ্রুবক বলে। তাহলে স্প্রিংয়ের একক পরিমাণ সংকোচন বা প্রসারণের জন্য যে বল প্রযুক্ত হয় সেই বলটার নাম দিয়েছি আমরা কি বলতো? স্প্রিং বল ধ্রুবক। এটাকে এককটা গেল। এর যদি আমরা মাত্রা নিয়ে একটু কাজ করতে চাই, কে এর মাত্রা বের করতে চাই আমরা, তাহলে কে এর মাত্রা হচ্ছে এফ এর মাত্রা হচ্ছে কি? ml t ইনভার্স 2 আর এক্স এর মাত্রা হচ্ছে এল। তাহলে কি পেলাম? mt ইনভার্স 2। আশা করি বুঝতে পেরেছ। এখানে আরেকটা একক হতে পারে, আমরা একটু পরে দেখব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজ চাই, একটু বোঝার চেষ্টা করি। তাহলে স্প্রিং বলের সূত্র কি? স্প্রিং বলের দ্বারা কৃত কাজ, তাহলে এফ প্রাইম ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এখানে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হইলে এফ প্রাইম দিয়ে করতে হবে। আর যদি স্প্রিংয়ের উপর কৃত কাজ চাই, অথবা প্রযুক্ত বল দ্বারা কাজ, তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এফ এর মানটা হচ্ছে কে এক্স। এখানে x1 থেকে x2 পর্যন্ত একটু যদি বুঝিয়ে বলি তোমাদেরকে, এই হচ্ছে আমার কাছে একটা স্প্রিং আছে। সেই স্প্রিংকে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে সে প্রসারিত হলো। ধরে নিলাম ইনিশিয়ালি স্প্রিংটার অবস্থান ছিল এটা, সেটা x1, ফাইনালি স্প্রিংটার অবস্থা এটা, সেটা হচ্ছে x2। তাহলে প্রসারণ হয়েছে কতটুক? x পরিমাণ। ধরে নিলাম প্রসারণ হয়েছে কতটুকু? x পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা w ইকুয়াল টু কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ x1 থেকে x2 পরিমাণ কে এক্স ইন্টু ডিএক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা কে বাইরে বের করে দিলাম, x এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি x²/2। কেউ যদি না জানো আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা যদি এই জিনিসটা না জানো আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা অবশ্যই জানা উচিত x⁴n dx সেটা কত? x⁴n+1 বাই কত? n+1। তাহলে সেই ক্ষেত্রে
এক্স ডিএক্স হলে এক্স টু দি পাওয়ার কী হবে বলো তো 1+1 বাই কত 1+1 ডিরেক্ট আমরা লিখে দিব এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ যে ইন্টিগ্রেশন যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হবে এক্স স্কোয়ার বাই কত বলো তো 2। তাহলে এখান থেকে যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিটের মানটা বসিয়ে দেই, এখানে যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিটের মানটা বসিয়ে দিই তাহলে সমীকরণটার চেহারা কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই তাহলে কি দাঁড়াচ্ছে কে ইন্টু এক্স টু স্কোয়ার বাই 2 মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই কত 2। অর্থাৎ স্প্রিংয়ের উপর কৃত কাজ ডাব্লিউ যদি হয় সেই ডাব্লিউর মানটা কে ইন্টু এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। বাচ্চারা বিষয়টা যদি এমন হয় যে শুরুটা হয়েছিল 0 থেকে এবং এক্স টুটা তাহলে এক্স হবে, তার মানে ইনিশিয়াল পজিশনটা যদি 0 হয় ফাইনাল পজিশনটা এক্স হবে, তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে স্প্রিংয়ের উপর কৃত কাজ। আর স্প্রিংয়ের উপর কৃত কাজ যেই কথা, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি উপর, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা স্প্রিংয়ের বিভব শক্তি একই কথা হবে। আর যেহেতু স্প্রিংয়ের উপর কৃত কাজ যদি পজিটিভ হয়, স্প্রিংয়ের উপর কৃত কাজ পজিটিভ হলে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা তখন কি হবে, তখন সেটা নেগেটিভ হবে। অর্থাৎ স্প্রিং বল দ্বারা কৃত কাজকে যদি আমরা ডাব্লিউ চিন্তা করি তাহলে সেই ডাব্লিউ প্রাইমটা হবে হচ্ছে হাফ অফ কে, এটাকে উল্টিয়ে দিই এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, অর্থাৎ মাইনাস হাফ অফ কে এক্স স্কোয়ার। তার মানে কখনো যদি আমাকে কেউ প্রশ্ন করে বাচ্চারা, কখনো যদি আমাকে কেউ প্রশ্ন করে বাচ্চারা যে একটা স্প্রিংয়ের উপর আমি বল প্রয়োগ করে তাকে প্রসারিত করেছি, তাহলে এই স্প্রিংয়ের উপর কত পরিমাণ কাজ হবে, তাহলে স্প্রিংয়ের উপর কাজ অথবা স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি সেটা হচ্ছে কত বলতো, ডাব্লিউ ইকুয়াল টু, এই জিনিসটা এইখানে এসেছে, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। আর স্প্রিং যদি ইনিশিয়ালি 0 কল্পনা করি, ডিরেক্ট সূত্র ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আর যদি কখনো বলে স্প্রিং বল দ্বারা কাজই লাগবে আমার, স্প্রিং এর উপর কাজ দরকার নাই, স্প্রিং বল দ্বারা কাজ লাগবে, তখন এইটাকে উল্টে দিতে হবে বা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিতে হবে। অর্থাৎ ডাব্লিউ প্রাইম তখন কি হবে, হাফ অফ কে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, যদি ইনিশিয়ালটাকে 0 কনসিডার করি তাহলে মাইনাস অফ হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। এখানে আরেকটা বিষয় নিয়ে যদি ছোট্ট করে আমরা তোমাদেরকে দুইটা কথা বলি, সেটা হচ্ছে এইখানে যে স্প্রিং দ্বারা কৃত কাজ ডাব্লিউ পাচ্ছিলাম আমরা, স্প্রিংয়ের উপর কৃত কাজ কে এক্স স্কোয়ার, সেখানে একটু চিন্তা করে বলো এটাকে কে এক্স ইন্টু এক্স লেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে স্প্রিংয়ের উপর কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার দিয়েও লিখতে পারি, হাফ অফ কে এক্সটাকে এফ দিয়েও লিখতে পারি। ক্লিয়ার? আবার আরেকটা বিষয় যদি একটু ছোট্ট করে তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে একটু আগে বল ধ্রুবকের একক মাত্রা পড়াচ্ছিলাম, সেখানে বল ধ্রুবক কে ইকুয়াল টু এফ বাই এক্স ছিল। এইখান থেকে তুমি চাইলে কে এর আরেকটা সমীকরণ নিয়ে আসতে পারো, সেটা 2w বাই এক্স স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা যেখানে বল ধ্রুবকের এককটা নিউটন পার মিটার নিয়ে চিন্তা করছিলাম, এই সমীকরণ থেকে সেই এককটা জুল পার মিটার স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে 1 নিউটন মিটার পার মিটার যেই কথা, 1 জুল পার মিটার স্কোয়ার কি বলতো, একই কথা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু বলি তোমাদেরকে, একটু জিজ্ঞেস করি যে আমি যদি চাই যে একটা স্প্রিংকে যখন এইভাবে আমরা সংকুচিত প্রসারিত করলাম, একটা স্প্রিংকে, এই যে স্প্রিংকে টান দিলাম প্রসারিত হলো, ছেড়ে দেওয়ার পরে কি হইলো, সংকুচিত হওয়ার পরে অসিলেট করা শুরু করলো, স্পন্দিত হওয়া শুরু করলো, তাহলে সেই ক্ষেত্রে যখন টান দিয়েছিলাম তখন তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত ছিল, যখন ছেড়ে দিয়েছিলাম সেই বিভব শক্তিটা কিন্তু গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ একটা স্প্রিংকে যখন টান দিয়ে ধরেছি আমরা, তখন স্প্রিংয়ের উপর যেই পরিমাণ শক্তি সঞ্চিত আছে সেই শক্তিটাই পরবর্তীতে বিভব আর গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদেরকে যে কখনো যদি স্প্রিংয়ের কৃত কাজ আর গতি শক্তিকে সমান ধরি আমরা, বা কখনো যদি বেগ বের করতে বলে, তখন হাফ অফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার দিয়ে কাজ চালানো যাবে। অথবা যদি এমন হয় স্প্রিংয়ের উপর, এই একটা স্প্রিং আছে, সেই স্প্রিংয়ের উপর এইচ উচ্চতা থেকে
কোনো একটা বস্তু ছেড়ে দেওয়ার পরে সেই স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, তাহলে কতটুকু সংকুচিত হয়ে গেছে, সেই স্প্রিংটা ধরলা এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেছে। তাহলে এইখানে যেটা বিভব শক্তি ছিল সেটাই স্প্রিংয়ের উপর আইসা কাজে রূপান্তরিত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কী বলতো, ইপি। ডাব্লিউর মানটা হচ্ছে স্প্রিংয়ের এফএক্স প্রত্যয়নী বল বা বাধাদানকারী বল বা প্রযুক্ত বল, আর ইপির মানটা তখন হবে কত বলতো, ইপির মানটা হবে এমজি। যদি এই এক্সটা আমলে আনো তাহলে এইচ প্লাস এক্স। কোনো কারণে এক্সটাকে যদি আমলে আনতে না চাও, অর্থাৎ আমি যেই এইচটা ধরেছি অনেক সময় এইখান থেকেই এইচটা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে তো আর এইচ প্লাস এক্স হবে না, এটা এইচ প্রাইম হয়ে যাবে। এমজি ধরলাম এইচ প্রাইম। আর যদি কখনো এইচ এবং এক্স আলাদা দেয়া থাকে, যে এত মিটার উপর থেকে ছেড়ে দেওয়ার পরে স্প্রিংয়ের উপর পড়ার পরে স্প্রিং আরও এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, তাহলে উচ্চতাটা স্প্রিং যতটুকু সংকুচিত হয়েছে তার কাছ থেকে একদম টপ মোস্ট পজিশন পর্যন্তই নিতে হবে। কথা কি ক্লিয়ার? যারা ক্লাসে উপস্থিত হয়েছো, ক্লাস করছো, তারা আশা করছি আমার কথা বুঝছো। ক্লিয়ার ক্লিয়ার বলো আমাকে একটু, না বলতে পারলেও জানাও, বলতে পারলেও জানাও। ঠিক আছে, একটা আছে মহাকর্ষ বল দ্বারা কাজ, ওইটা আমরা এখন করতে যাচ্ছি না, আমরা পরে করব। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট তোমাদেরকে জানাতে চাই যে কাজের ধরন, কাজ ধনাত্মক বা ঋণাত্মক উভয় ধরনের কাজ হতে পারে। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে থিটার কথা চিন্তা করো, থিটার মানটা যদি 0 ডিগ্রি থেকে বড় বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট হয়, তখন কস থিটার যে মানটা সেটা পজিটিভ হয়। কিন্তু এই থিটার মানটাই যখন আবার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, ঠিক আছে, অনেক বইয়ের মধ্যে এই মানটা 135ও লেখা আছে, একই কনসেপ্ট। 180 ডিগ্রি থেকে ছোট হয় তখন কস থিটার মানটা নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কস থিটার মানটা পজিটিভও হতে পারে, কস থিটার মানটা নেগেটিভও হতে পারে। যদি কোনো কারণে কস থিটার মানটা পজিটিভ হয় তখন যে কাজ হবে সেটা হচ্ছে পজিটিভ কাজ, আর যদি কোনো কারণে কস থিটার মানটা নেগেটিভ হয় তখন যেই কাজ হবে সেটা হবে নেগেটিভ কাজ। একটা বিষয় তোমরা হয়তো বা খেয়াল করেছো কি না আমি জানি না, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, থিটার মান 90 থেকে ছোট ধরেছি, 90 থেকে বড় ধরেছি, কিন্তু থিটার মান কখনো 90 এর সমান ধরি নাই। এর কারণটা হচ্ছে বাচ্চারা, কজ 90 ডিগ্রির মান কিন্তু আবার 0, অর্থাৎ কখনো যদি থিটার মান 90 ডিগ্রি হয় তখন আসলে কোনো কাজ হয় না। কথা কি বুঝেছ? আশা করি বুঝতে পারছো আমার কথা। প্রিয় বাচ্চারা, যে কোনো ইস্যু হবে কমেন্টে জানিয়ে দিতে পারবে, অথবা মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারবে। যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা মাইক্রোফোন অন করে প্রশ্ন করো। হ্যাঁ, কাজের এককের কথা যদি আমরা একটু চিন্তা করি তোমাদের সাথে, এসআই বা এমকেএস পদ্ধতিতে তোমরা জানো ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। কস থিটার কোনো একক হয় না। এফ এর একক যদি আমরা নিউটন ধরি, এক্স এর একক যদি মিটার ধরি, তাহলে আমরা এটাকে নিউটন মিটার বা জুল নামে চিনব। 1 নিউটন মিটার সমান 1 জুল, এটা হচ্ছে এসআই একক। যদি সিজিএস পদ্ধতিতে আমরা চিন্তা করি তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এফ এর একক ডাইন, আর সি এর এক্স এর একক সেন্টিমিটার। আমরা এই ডাইন সেন্টিমিটারকে নাম দিয়েছি কি বলতো, আর্গ, 1 আর্গ। হ্যাঁ, আমরা এটাও জানি যে 1 আর্গ সমান কত বলতো, 10⁻⁷ জুল। আবার যদি এইভাবে চিন্তা করো তুমি, স্থির তড়িতের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন ভোল্ট নামে একটা একক পাই, ইলেকট্রন ভোল্ট নামে আমরা একক পাই। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান জুল। বুঝছো বাচ্চারা কিভাবে আসছে? হয়তোবা এটা ডিটেলস ব্যাখ্যা তোমরা স্থির তড়িতে যখন পড়বা তখন শিখবা। আপাতত জেনে রাখো
যে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান জুল। কি 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান জুল। আর বিদ্যুৎ বিল নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে 1, হ্যাঁ বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ইউনিট শব্দটা তোমরা শুনছো নিশ্চয়ই, সেটাকে আমরা আরেক ভাষায় কিলোওয়াট ঘন্টা বলি, আরেক ভাষায় বিওটি বলি। এখানে বিওটি বলতে বোর্ড অফ ট্রেড ইউনিটকে বোঝাচ্ছে, বিদ্যুতের বাণিজ্যিক একক। তাহলে আমরা হিসাব করে দেখছি 1 ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 3.6 10⁶ জুল। তাহলে এরকম কিছু একক আছে, কিছু অভিকর্ষীয় একক বা মহাকর্ষীয় একক বলি আমরা অনেক সময়, কিছু অভিকর্ষীয় একক হয়। তোমরা জানো বলের অভিকর্ষীয় একককে কেজি দিয়ে লিখতে পারি, মানে কেজি ওয়েট একটা একক আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি এমকেএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক হয় তাহলে সেই ক্ষেত্রে জুল এইখানে নিউটনের পরিবর্তে আমরা কি কেজি ওয়েট দিয়ে লিখতে পারি। তখন কি লিখতে পারি বলতো, কেজি ওয়েট মিটার এরকম লেখা যেতে পারে। এটা একটা কি অভিকর্ষীয় একক। একই রকমভাবে এইখানে আবার কি আসতে পারে বলতো, সিজিএস পদ্ধতিতে যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে গ্রাম ওয়েট সেন্টিমিটার, গ্রাম ওয়েট সেন্টিমিটার। এটাকে কত দিয়ে গুণ করবো বলতো, এটাকে 9.8, এটাকে 980 দিয়ে গুণ করলে আর্গে যাবে, আর এই জিনিসটাকে কত দিয়ে বলতো 9.8 দিয়ে গুণ করলে সেটা জুলে যাবে। আশা করি বুঝতে পারছো, আশা করি সমস্যা হবে না। তাহলে এইভাবে আমরা কাজের এককগুলিকে আমরা আইডেন্টিফাই বা সংজ্ঞায়িত করতে পারি। প্রিয় বাচ্চারা, আসলে চ্যাপ্টারের গভীরতা অনেক, কাজ ক্ষমতা শক্তি, কিন্তু এই চ্যাপ্টারের কিছু অংশ আমরা পর্যাবৃত্ত গতিতে আলোচনা করব। এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা ভাগে যদি ভাগ করি, এক হচ্ছে রেগুলার যে কাজ ক্ষমতা শক্তির যে অঙ্কগুলো আছে সেগুলো আছে, তার পাশাপাশি সরল দোলক, স্প্রিং, এদের উপর ডিটেলস পড়া আমরা পর্যাবৃত্ত গতিতে পড়ব। এক পড়া দুই চ্যাপ্টারে পড়ার দরকার নাই। আমরা এই চ্যাপ্টারে মূলত এই সেশনে তোমাদেরকে কাজ নিয়ে আইডিয়া দিব, তোমাদের ভরকেন্দ্রের স্মরণজনিত কাজ নিয়ে আইডিয়া দিব, আমরা তোমাদের নত তলের উপরে নামানো নিচে নামানোর জন্য কাজের আইডিয়া দিব, সাথে সাথে ফাইনালি তোমাদের যেই বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্ষমতা রিলেটেড সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু সামনের টপিকে অর্থাৎ দোলকের, স্প্রিংয়ের, এগুলি আলাদা টপিক আছে আমাদের লেকচার বুকে, কিন্তু বইয়েও আছে, কিন্তু আমরা ওগুলো নিয়ে আলোচনা করতে চাই পর্যাবৃত্ত গতিতে। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা আগাই। তাহলে একক নিয়ে আর কারো প্রবলেম নাই, মাত্রা নিয়ে প্রবলেম নাই। হ্যাঁ, শূন্য কাজ নিয়ে অনেক কথা আছে। কাজ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে একটু যদি আমরা তোমাদের সাথে আলোচনা করতে চাই, কাজ এই 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে। এফ এর উপর ডিপেন্ড করে, এস এর উপর ডিপেন্ড করে, কস থিটার উপর ডিপেন্ড করে। এই 3টাই কোনো কারণে যদি যে কোনো একটাও 0 হয় বা 2টা 0 হয় বা 3টাই 0 হয়, তখনই হবে কি শূন্য কাজ। যেমন আমরা একটু আগে তোমাদেরকে বলেছিলাম, যদি থিটার মান কখনো 90 ডিগ্রি হয়, থিটার মান কখনো 90 ডিগ্রি হয়, তখন এফএস কজ 90-র মানটা কি হবে 0, তখন একটা শূন্য কাজ হতে পারে। এমন হতে পারে তুমি একটা বিল্ডিংয়ের মধ্যে গিয়ে ধাক্কা টুক্কা দিতেছো, একটা বিশাল বড় পাথরকে ধাক্কা দিতেছো, তাহলে এই বিল্ডিং বা পাথর তুমি বল প্রয়োগ করে সরাতে পারছো না। যেহেতু বিল্ডিং বা পাথর তুমি বল প্রয়োগ করে সরাতে পারছো না, সেহেতু বল প্রয়োগ হচ্ছে, কষ্ট ঠিকই হচ্ছে, শক্তি ব্যয় ঠিকই হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন? কারণ সেই ক্ষেত্রে এস এর মানটা 0। তার মানে কখনো যদি বল প্রয়োগের ফলেও এস এর মান 0 হয়, তখনও যেই কাজটা হবে তখনও শূন্য কাজ হবে। আবার যদি কখনো এমন হয় বাচ্চারা, কখনো সমবেগে বস্তু গতিশীল হয়, সমবেগে বস্তু গতিশীল হইলে কোনো ত্বরণ থাকে না, আর যদি কোনো ত্বরণ না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো বল প্রয়োগ করতে হয় না। আর যদি কোনো কারণে বল না প্রয়োগ করি তাহলে কি বলতো, এফ এস কস থিটার মধ্যে, হ্যাঁ এফ এস কস থিটার মধ্যে এফই তো নাই, তাহলে সেই ক্ষেত্রেও কোনো কাজ হবে না। তাহলে বাচ্চারা কি বুঝলা হচ্ছে, যদি বাইরে থেকে কোনো বস্তুর উপর বল শূন্য হয়, অথবা বল আছে স্মরণ শূন্য হয়, অথবা বলও আছে স্মরণও আছে, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন যে কৃত কাজ হবে সেই কৃত কাজটাই হচ্ছে কি বলতো শূন্য কাজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো বাচ্চারা।
কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। চলো তাহলে আগাই। একটা ছোট্ট গল্প দিয়ে যদি একটু শুরু করতে চাই তোমাদের সাথে। মনে করলা তুমি বাজার করতে গিয়েছ, তোমার কাছে 100 টাকা আছে। তুমি যখন কোনো বাজার করতে গেলা, 100 টাকার মধ্যে তুমি চাইলে পুরো 100 টাকা দিয়েই বাজার করতে পারবা, কিন্তু কোনো একটা জিনিসের গায়ের মধ্যে রেট লেখা আছে, দাম লেখা আছে 120 টাকা। এখন আমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি 120 টাকা দিয়ে ওই জিনিসটা কিনতে পারবে? অবশ্যই কিনতে পারবে না। যেহেতু তুমি 120 টাকা দিয়ে ওই বস্তুটা কিনতে পারবে না, এর কারণ হচ্ছে তোমার সর্বোচ্চ লিমিট হচ্ছে 100 টাকা। তাহলে শক্তি বিষয়টা অনেকটা এইরকমই। একটা বস্তু কাজ করার যে সামর্থ্য, সেই সামর্থ্যর নাম শক্তি। একটা বস্তু কতটুকু সামর্থ্য নিয়ে চলতে পারে, একটু যদি আমরা তোমাদের সাথে আইডিয়া দেওয়ার চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি, একটা বস্তুর সামর্থ্য কতটুকু পর্যন্ত আছে, সেটাই হচ্ছে তার কি বলতো, শক্তি। তার মানে একটা বস্তু যদি এমন হয় সর্বোচ্চ 100 জুল কাজ করতে পারে, সে চাইলেই 100 জুল থেকে কম কাজও করতে পারবে, কিন্তু কখনো 100 জুল থেকে বেশি কাজ করতে পারবে না। তাইলে এই যে আমরা কথাটা বললাম যে একটা বস্তু সর্বোচ্চ যে পরিমাণ কাজ করতে পারবে সেটাই তার সামর্থ্য, সেটাই তার কি শক্তি। তাহলে কাজ করার সামর্থ্য, সর্বোচ্চ পরিমাণটাই হচ্ছে কি বলতো, শক্তি। তাহলে এই শক্তির একটা বেস ফরম্যাট, অনেক ধরনের ফরম্যাট বা রূপ আছে, সেই রূপের মধ্যে বেস ফরম্যাটটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। সেই যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব বা স্থিতি শক্তি। যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি বা বিভব শক্তি। তাহলে এই স্থিতি শক্তি আর বিভব শক্তি যোগ করলেই আমরা মেকানিক্যাল এনার্জি পাবো। তাহলে মেকানিক্যাল এনার্জি হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতি শক্তির সমষ্টি। যেমন আমরা যদি একটু বলি তোমাদেরকে, গতিশক্তি, একটা বস্তুর গতিশক্তি যদি ইকে হয়ে থাকে, সেই ইকের মান যদি 1/2 mv² হয়ে থাকে, তাহলে 1/2 mv হোল স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, গতিশক্তি 1/2 mv²। কেমনে কিভাবে আসছে তোমরা তো সবাই জানো। এফ মানে কত বলতো, এমএস, আর এএস মানে কত বলতো, স্কয়ার/2। তাহলে সেই ক্ষেত্রে এম ইন্টু ভি এর মানটা কত, যদি ভি শেষ বেগ হয়, আদি বেগ যদি স্থির অবস্থা থেকে শুরু হয় /2, তাহলে কত পেলাম বলতো, 1/2 mv²। তাহলে কোন একটা বস্তুর গতি শক্তি সমান কি পেয়েছি বলতো, 1/2 mv²। কথা কি ক্লিয়ার? আর একটা বস্তুর স্থিতি শক্তিও হচ্ছে কৃত কাজ, অর্থাৎ একটা বস্তুর স্থিতি শক্তি হচ্ছে তার উপর কৃত কাজ, তার উপর কৃত কাজ মানে এফএক্স। ঠিক আছে, কিন্তু এই স্থিতিশক্তির একটা স্পেশাল ফরম্যাট আছে, সেটার নাম দিয়েছি আমরা অভিকর্ষজ বিভব শক্তি। সেই অভিকর্ষজ বিভব শক্তিকে আমরা W দিয়ে লিখি, সেই W=Fx বা Fh দিয়ে লিখি। একটা বস্তুর ভূমি থেকে h উচ্চতা পর্যন্ত উঠিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে এফ এর মানটা কত বলতো, mg × h। এফ এর মানটা হচ্ছে mg × h। তাহলে আমরা কি পেলাম বাচ্চারা, কোনো একটা বস্তু সর্বোচ্চ যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে তার কি শক্তি। শক্তির অনেক ফরম্যাট আছে, এর মধ্যে বেস ফরম্যাট মানে সবচেয়ে ব্যবহৃত ফরম্যাট বা ভূমি ফরম্যাট বা সচরাচর ইউজ হয় বা শক্তি বলতে আমরা যাকে বুঝে নেই, সেটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। সেই যান্ত্রিক শক্তির ক্ষেত্রে কি হচ্ছে বলতো, সেই যান্ত্রিক শক্তির দুইটা ফরম্যাট আছে, একটা বিভব শক্তি আর একটা কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। এই বিভব শক্তি আবার কি করছি আমরা বলতো, আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে অভিকর্ষজ, মানে ভূমির বিপরীতে একটা স্প্রিংকে চাপ দিলে কিন্তু তার সাথে ওজনের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কিন্তু অভিকর্ষজ বিভব শক্তি না। কিন্তু একটা ডাস্টারটাকে এই উচ্চতা পর্যন্ত উঠালা, ওইখান থেকে ছেড়ে দিলা, ডাস্টারটা নিচে পড়ছে, তাহলে এইখানে কিন্তু আবার কিসের ফরম্যাট আছে বলতো, এইখানে কিন্তু আবার ওজনের কনসেপ্ট আছে, সেজন্য এটার নাম অভিকর্ষজ বিভব শক্তি। ক্লিয়ার? আচ্ছা, আর এই গতি শক্তির আরেকটা ফরম্যাট আছে, আরেকটা ফরম্যাট বলতে আরেকভাবে লেখা যায় গতি শক্তিকে, সেটা হচ্ছে 1/2 উপরে mv হোল স্কোয়ার, নিচে m লিখতে পারি। তাহলে কি লিখতে পারি বলতো, 1/2 p²/m। তাহলে গতি শক্তির সূত্র দুইটা, একটা হচ্ছে 1/2 mv² আর একটা হচ্ছে 1/2
পি স্কোয়ার বাই কত বলো তো এম। আশা করি বুঝতে পেরেছ। এগিয়ে যাই আমরা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হচ্ছে মোটামুটি বিভব শক্তি আর গতিশক্তি। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা বস্তুকে পরন্ত বস্তু হিসেবে যদি চিন্তা করি, আমরা যদি পরন্ত বস্তু নিয়ে একটু চিন্তা করি, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়েছি, বস্তু নিচের দিকে নামছে, তাহলে এটার তিনটা স্টেট নিয়ে চিন্তা করি আমরা। একটু চিন্তা করো তোমরা, এইখানে একটা স্টেট, এটা হচ্ছে এ বিন্দু, এইখানে একটা স্টেট, এটা হচ্ছে বি বিন্দু, এইখানে একটা স্টেট, সেটা হচ্ছে সি বিন্দু। আমরা তোমাদেরকে ছোটকালেই পড়িয়েছিলাম যে এই টোটাল উচ্চতাটা যদি এইচ হয়ে থাকে এবং উপর থেকে যদি সে এক্স পরিমাণ নামে, তাহলে ভূমি থেকে এইচ মাইনাস এক্স পরিমাণ উঁচুতে আছে। তাহলে এই পরন্ত বস্তুর যদি আমরা যে কোনো বিন্দুতে বিভব শক্তির কথা চিন্তা করি, তাহলে একটু চিন্তা করে বলো বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তি তো আমরা বলছিলাম যে অভিকর্ষজ বিভব শক্তি মানে এমজিএইচ। যদি আমরা গতি শক্তি নিয়ে চিন্তা করতে চাই, সেই গতি শক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সেই হাফ এম ভি স্কোয়ারের মধ্যে আমরা কি পেলাম? হাফ এম ভি স্কোয়ার ভিড়ে ভাঙলে কি পেলাম বলতো? ইউ স্কোয়ার প্লাস 2GH। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে বলতো? হাফ এম ইন্টু আদিবেগ কত 0, 2GH, 2 কাটা, তাহলে থাকলো কি বলতো? mgh। তাহলে সেই ক্ষেত্রে একটু চিন্তা করে বলো আমাকে, গতি শক্তিও mgh, বিভব শক্তিও mgh, কিভাবে কি হলো? গতি শক্তিও mgh, বিভব শক্তিও mgh, দুইটাই কি সঠিক? হ্যাঁ, দুইটাই সঠিক, কিন্তু গতি শক্তি আর বিভব শক্তি সমান হতে পারে, আবার নাও হতে পারে। তারা শুধু একটা বিন্দুতে সমান হবে। অর্থাৎ বিষয়টা আরেকটু ক্লিয়ার করে যদি আমরা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে বিভব শক্তি দেখতে পাচ্ছ, এই এইচটা হচ্ছে ভূমি থেকে, আর গতি শক্তি যে দেখতে পাচ্ছ, সেই গতি শক্তির এই এইচটা হচ্ছে উপর থেকে। বিভব শক্তির এইচটা হচ্ছে ভূমি থেকে, আর গতি শক্তির এইচটা হচ্ছে উপর থেকে। বিভব শক্তির এইচটা হচ্ছে ভূমি থেকে, গতি শক্তির এইচটা হচ্ছে উপর থেকে। অর্থাৎ আমরা যেটা বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে একটা বস্তু পরন্ত বস্তু যদি হয়ে থাকে, যেমন বি বিন্দুতে, এখানে যদি আমি চিন্তা করি, তাহলে বি বিন্দুতে বিভব শক্তির কথা চিন্তা করি। বি বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত বলতো? এইচ মাইনাস এক্স। তাহলে বি বিন্দুর বিভব শক্তি হচ্ছে mgh মাইনাস এক্স। আর বি বিন্দুতে যদি আমরা গতি শক্তি চিন্তা করি, গতি শক্তির মূল সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কিন্তু ভাঙলে কি পাবো? mgh। সেই mghটা কি বলতো? এই এইচটা হবে উপর থেকে, তার মানে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এক্স পরিমাণ নামলো, তাহলে mgx। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তিও mgh, গতি শক্তিও mgh। পার্থক্য হচ্ছে পরন্ত বস্তুর যে কোনো পয়েন্টে দুইটা উচ্চতা থাকবে, একটা ভূমি থেকে, একটা উপর থেকে। কোনো কারণে যদি একটা মিসিং থাকে, যেমন এ বিন্দুর কথা চিন্তা করো, এ বিন্দু তো পড়া শুরু করছে, অর্থাৎ এখানে তো উপর থেকে দূরত্ব নাই, তার মানে এ বিন্দুতে গতি শক্তি নাই, তার মানে এই বিন্দুর গতি শক্তি শূন্য, যেহেতু উপর থেকে দূরত্ব নাই, বেগই নাই, গতি শক্তি কোত্থেকে থাকবে? আবার সি বিন্দুর কথা চিন্তা করো, এইখানে ভূমি থেকে উচ্চতা নাই, তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুর বিভব শক্তি কত বলতো? শূন্য। কারণ কি বলতো? বিভব শক্তির ক্ষেত্রে অবশ্যই ভূমি থেকে উচ্চতা লাগবে। আর বস্তুটা যদি পরন্ত না হয়ে, বস্তুটা যদি নিক্ষিপ্ত বস্তু হইতো, একটু খেয়াল করো, বস্তুটা যদি পরন্ত না হয়ে নিক্ষিপ্ত বস্তু হতো, তাহলে একটু চিন্তা করো, তাহলে এই যে এই বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করলাম, বস্তুটা ভূমি থেকে উপরের দিকে উঠছে, কত বেগে নিক্ষেপ করলাম? ধরলা ইউ বেগে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে সে যে কোনো একটা সময় বি বিন্দুতে গিয়ে পৌঁছলো, তাহলে এই বি বিন্দুতে তার বিভব শক্তির সূত্র কি বলতো? ইপি ইকুয়াল টু কত? mgh। ধরে নিলাম বি বিন্দুতে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। এখন যদি গতি শক্তির চিন্তা করি, সেই গতি শক্তির সূত্র কত বলতো? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার মান কত? ইউ স্কোয়ার মাইনাস 2gh। ইউ স্কোয়ার মাইনাস কত বলতো? 2gh। যেখানে এই এইচটাও কি বলতো? এখানে এই এইচটাও কত? একই এইচ, সবাই ভূমি থেকে। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে দূরত্ব দুইটা হবে, সেটা দুইটাই কোত্থেকে হবে? ভূমি থেকে হবে, কারণ তার তো উপর থেকে দূরত্ব নাই, কারণ পরন্ত বস্তু না উপর থেকে ফেলি। কিন্তু নিক্ষিপ্ত বস্তু কি উপর থেকে ফেলি? নিক্ষিপ্ত বস্তু ভূমি থেকে, হ্যাঁ উপর থেকে, ভূমি থেকে নিক্ষেপ করি। তো
তাহলে সেই ক্ষেত্রে তার দুইটা উচ্চতাই কোত্থেকে হবে, ভূমি থেকে। কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, দুই ধরনের উচ্চতা থাকতে পারে। কথা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এই দুইটা বস্তু অবশ্যই যান্ত্রিক শক্তির নিত্যতা মানবেই। এই যে দুইটা বস্তু, অন্য কোনো অপশন নাই। ঠিক আছে, এখানে একটা টাইপের প্রশ্ন এমন হতে পারে বাচ্চারা, এখানে একটা টাইপের প্রশ্ন এমন হতে পারে যে 100 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি, নিক্ষিপ্ত বস্তুর কোথায় বিভব শক্তি গতি শক্তির 2/3 হবে। একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব। নিক্ষেপ করার পর ধরে নিলাম ভূমি থেকে এইচ উচ্চতায় বা এক্স উচ্চতায় সেই ঘটনাটা ঘটছে, তারা যা বলছে তাই ঘটছে। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথমে কার কথা বলছে? প্রথমে বিভব শক্তির কথা বলছে। তাহলে প্রশ্ন মতে প্রথমে বিভব শক্তির কথা বলছে, তারপরে গতি শক্তির কথা বলছে, মাঝখানে কি বলছে বলতো? গুণকটা লিখে দিব, 2/3 হয়েছে। তাহলে বিভব শক্তির সূত্র কি? mg, ভূমি থেকে উচ্চতা কত বলতো? x। আর গতি শক্তির সূত্র কি বলতো? হাফ mv²। তাহলে দুই পাশ থেকে mm কেটে দিলাম, থাকলো কি? gx = 2 কেটে দিলাম, তাহলে 1/3। v এর মান কত? u² - 2g, যেহেতু নিক্ষিপ্ত বস্তু দুইটাই ভূমি থেকে x। তাহলে কি পেলাম? থ্রাইস gx = কত পেলাম? u²। u এর মান কত দেয়া আছে? অবশ্যই দেয়া আছে, হ্যাঁ, 100² - 2gx। তাহলে কি আসলো? 5gx = 100²। তার মানে x এর মানটা কত বলতো? 100² কত? 5 × 9.8। তাহলে এত মিটার অ্যান্সার। কথা কি বুঝেছ? অবশ্যই বুঝেছ। সেম প্রশ্নটা, সেম টাইপের প্রশ্ন যদি এরকম হতো বাচ্চারা, যে 100 মিটার উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিয়েছি, 100 মিটার উপর থেকে কোনো বস্তুকে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। কোথায় এর গতিশক্তি বিভব শক্তির কি হবে বাচ্চারা? অর্ধেক হবে। এটা যদি বলতে চাই তোমাদেরকে, একটু খেয়াল করো। তাইলে প্রশ্ন মতে কি জিজ্ঞেস করছে? প্রথমে গতিশক্তি, তারপরে বিভব শক্তির কত বলতো? 1/3। তাহলে গতিশক্তির সূত্র কত? mg। গতিশক্তির সূত্র কত? হ্যাঁ, হাফ mv²। হ্যাঁ, হাফ mv²। ধরে নিলাম একটা বস্তুকে 100 মিটার উপর থেকে ছেড়ে দিয়েছি, টোটাল উচ্চতা হচ্ছে 100 মিটার। এই বস্তুটার ভূমি থেকে, হ্যাঁ, x উচ্চতায় ঘটনা ঘটছে, তাহলে উপর থেকে নামছে কত? 100 - x। তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তির সূত্র হাফ mv², 1/3। বিভব শক্তির সূত্র কত? mg। যেহেতু ভূমি থেকে x উচ্চতায় ঘটনা ঘটছে, এখানে x দিয়ে দিলাম। তাহলে কত? অর্ধেক হয়েছে বলছে। আরে অর্ধেক, অর্ধেক হয়েছে, 1/3 লিখে দিছি। হাফ 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 কাটা, কাটা, v² মানে কত? u² + 2g। এটা কি গতিশক্তির জন্য না h? তাহলে শিখাইছিলাম কি বলতো? পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তির উচ্চতাটা উপর থেকে হিসাব করতে হয়। তাহলে 100 - x = কি পেলাম? হাফ হাফ তো কেটে গেল, এখানে শুধু gx থাকলো। তাহলে পরন্ত বস্তুর আদিবেগ 0 প্লাস কত বলতো? 2g, 100 - x = gx।
ইকুয়াল টু 2g জি কি কেটে দিলাম, থাকলো কি বলতো 200 মাইনাস টুয়াইস এক্স ইকুয়াল টু এক্স, তাহলে থ্রাইস এক্স ইকুয়াল টু 200, তার মানে এক্স ইকুয়াল টু 200 বাই কত 3, কত আসে একটু খেয়াল করে দেখো 66.67। কথা বুঝেছ কিনা দেখো। প্রিয় বাচ্চারা, যারা বুঝতেছো, যারা কম যুক্ত আছো আমার সাথে, তারা একটু জানাও, ওকে স্যার লিখে কমেন্ট করো। আর যারা যুক্ত নাই তারাও আমাকে জানাও যে না স্যার কিচ্ছু বুঝি না স্যার জানাও। ডান ডান, বুঝতে পেরেছ? তাহলে বাচ্চারা, আমরা মোটামুটি তোমাদের আজকের প্রথম লেকচারটা একটু ছোটই হয়, শুরু হয়েছে ইনিশিয়েশন, প্রথম লেকচারটা আজকে খতম করতে চাই। আমরা কাজক্ষমতা শক্তির খুব বেশি লেকচার লাগবে না, সর্বোচ্চ 4টা লেকচার হলেই কাজক্ষমতা শক্তি কভার করা যায়। আমরা সলভ ক্লাস মিলিয়ে হয়তো বা 5টা লেকচার নিব। আজকে লেকচার 1 হলো, লেকচার 2 ইনশাল্লাহ আবার মঙ্গলবার দিন হবে। লেকচার 2 মঙ্গলবার দিন নিব, একই টাইম 9:30টায়। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা সবাই ভালো থাকো এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই শুভকামনায় আসসালামু আলাইকুম।